গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 5 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে এবং এবার থেকে তোমাদের রেগুলার বেসিসে কিন্তু ম্যাথের ক্লাস থাকবে। তাই এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি তোমরা না করে থাকো, উপরে আই বাটনে দেখবে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে। এবং এর পাশাপাশি জিকে জিএস এর যে ক্লাসটা চলছে তোমাদের ফুড এসে এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল, সেই ক্লাসেরও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে ফার্স্টে বলে রাখি, এর আগের যে 4টে ক্লাস নেওয়া হয়েছিল ম্যাথের ক্লাসে, সেখানেও বলেছিলাম ক্লাস শেষ হওয়ার পর যে অঙ্কগুলো তোমাদের করানো হচ্ছে সেই অঙ্কগুলো কিন্তু বাড়িতে অবশ্যই 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে এবং 1 সপ্তাহ বা 10 দিন অন্তর কিন্তু প্রিভিয়াস যে অঙ্কগুলো তোমাদের পড়ানো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বাড়িতে একবার নিজে করার চেষ্টা করবে। যদি প্র্যাকটিস ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এক্সামে তোমাদের অঙ্ক নামাতে পারবে না। তো শুরু করছি আজকে 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সে কি করলো, ভুলবশত সে 3 দ্বারা গুণ করলো। তাকে কি বলেছিল, তাকে বলেছিল 3 দ্বারা ভাগ করতে, তো ভাগ না করে সে 3 দ্বারা গুণ করলো। গুণ করার ফলে তার উত্তর হলো 29.7। সঠিক উত্তরটা কি হবে? তো ফার্স্টে দেখো এখানে কি বলেছে, একটা সংখ্যা, তো সাপোজ ধরলাম একটা সংখ্যা এক্স কে ধরে নিলাম, একে 3 দিয়ে ভাগ করতে বলেছিল। তো 3 দিয়ে ভাগ না করে সে কি করলো, এই এক্স এর সাথে 3 গুণ করে দিল। গুণ করে দেওয়ার ফলে যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা দেখো এখানে বলা আছে 29.7। তো এখান থেকে এক্স এর মান পেয়ে যাবে, এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু 29.7/3। 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 9 27, হাতে থাকছে কত, 2, হাতে থাকছে 2, মানে 27, তো পয়েন্ট বসে গেল 3 9 27, তো 9.9 আসছে এক্স এর ভ্যালু। এবং অপশন ডিতে আছে 9.9, মার্কিং করবে এবং যারা মার্কিং করে আসবে 9.9, অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণ দেখো এখানে জানতে চাইছে যে সঠিক উত্তরটা কি। তো সঠিক উত্তর যেটা হবে, যে এক্স যেটা ভ্যালু পেলে সেটাকে 3 দিয়ে ভাগ করে যে রেজাল্টটা পাবে সেটাই হবে সঠিক উত্তর। কারণ একটা ছাত্রকে কি বলা হয়েছিল, 3 দ্বারা সেই সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছিল। তো সেই সংখ্যাটা পেয়ে গেছো কত, সংখ্যাটা পেয়ে গেছো 9.9, অর্থাৎ এক্স এর ভ্যালু 9.9। তাকে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে পাবে 3 তিরিকে 9, 3 তিরিকে 9 মানে 3.3। তো অপশন নাম্বার এ হবে এর কিন্তু সঠিক অ্যান্সার। তাই প্রত্যেককে বলছি, এক্সামে অ্যান্সার কি জানতে চাইছে সেটা ভালোভাবে খেয়াল করবে এবং কেয়ারফুলি অ্যান্সার মার্কিং করবে। চলে আসো পরের কোশ্চেনে। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এই সিরিজটা 10 স্কোয়ার পর্যন্ত আপ টু এর ভ্যালু কত সেটা এখানে জানতে চাইছে। আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে একের স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু এন সংখ্যা পর্যন্ত স্কোয়ার, এর সমষ্টি কত হবে? এর সমষ্টি হবে, সূত্রটা কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n+1/6। অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n সংখ্যা পর্যন্ত স্কোয়ার নম্বরের সমষ্টি কত, n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। সূত্রটা মাথায় রাখবে, এর থেকে কিন্তু কোশ্চেন দেবে। কিন্তু কোশ্চেনে একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে কিন্তু 1 স্কোয়ার নেই। যদি 1 স্কোয়ার থাকতো আমরা ডাইরেক্ট এই সূত্রে বসিয়ে দিতাম, n এর জায়গায় 10 বসাতাম। তো এখানে কি করতে হবে, এখানে যেহেতু 1 স্কোয়ার নেই, তো আমি 1 স্কোয়ার পর্যন্ত, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 আপ টু 10 স্কোয়ার পর্যন্ত মান বার করব। এই মান বের করার পরে এর থেকে যদি আমি 1 স্কোয়ারকে বিয়োগ করে দিই তাহলে আমি এর অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ যে কোশ্চেনটা এখানে করা হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে আমি ফার্স্টে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু 10 পর্যন্ত স্কোয়ার এর মান এই সূত্র দ্বারা এখান থেকে অ্যাপ্লাই করব। অর্থাৎ n ইন্টু n এর ভ্যালু কত, n এর ভ্যালু 10, অর্থাৎ 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 10 2 20, অর্থাৎ 2 ইন্টু 10 প্লাস 1 বাই কত, বাই 6, মাইনাস 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 6। এখান থেকে যোগ বিয়োগ করো, 10 ইন্টু 10 আর 1 যোগ করলে 11, 10 দুগুণ 20 আর 1 যোগ করলে কত হচ্ছে 21, বাই কত হচ্ছে 6, মাইনাস 1। এখান থেকে কাটাকুটি করো, 3 2 6, 3 7 21, 2 দিয়ে কাটলে 5 2 10। তাহলে এখান থেকে পাচ্ছ 35 ইন্টু 11, 35 ইন্টু 11 মাইনাস 1। 11 সাথে 35 গুণ করলে হবে 5, 5 আর 3 8 আর 3 385 থেকে 1 বাদ দিলে অ্যান্সার হবে কত, 384, 384। এর সঠিক অ্যান্সার হবে
অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের যোগফল বলেছে 8। যদি সংখ্যাটি থেকে 18 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্ক দুটোর স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? তো সাপোজ ধরে নাও আমি সংখ্যাটা ধরে নিলাম, তো সংখ্যার দুটো অঙ্ক, একটা অঙ্ক এক্স আর একটা অঙ্ক ওয়াই। আমি ধরে নিলাম ওয়াই হলো এককের অঙ্ক আর এক্স হলো দশকের অঙ্ক। তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই হবে সংখ্যাটা। এখানে বলেছে দেখো ফার্স্ট লাইনে যে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের যোগফল হলো 8, অর্থাৎ এককের অঙ্ক যেটা দশকের অঙ্ক যেটা তাদের যোগফল কত? তাদের যোগফল হলো 8। তো x প্লাস ওয়াই এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 8। এবার এখান থেকে একটুখানি তোমাদের বলবো যে অপশানের দিকে চেক করে নিতে যে x প্লাস ওয়াই সমান 8 আসছে কিনা। তো 4 আর 4 যোগ করলে 8 হতে পারে, 3 আর 5 যোগ করলে 8 হতে পারে, 6 আর 2 যোগ করলে 8 হতে পারে, 5 আর 3 8 যোগ করলে হতে পারে। সুতরাং এখান থেকে আমরা অপশন এলিমিনেট করে করতে পারছি না, কিন্তু অনেক সময় অপশন এখান থেকেই এলিমিনেট হয়ে যায়, এর পরবর্তী স্টেপ আর করার প্রয়োজন হয় না। তাই আমি দেখালাম যে অপশনটা কিন্তু একবার চেক করে নেবে যে অপশন এলিমিনেট করা যাচ্ছে কিনা। যদি এখান থেকে অপশন এলিমিনেট করে যদি অ্যান্সার বার করতে পারো তাহলে সরাসরি এখান থেকে অ্যান্সার মার্কিং করে দেবে, অঙ্কটা সলভ করার দরকার নেই। তো যেহেতু এখানে অঙ্ক সলভ করতে হবে, এখান থেকে আমরা অপশন এলিমিনেট করতে পারলাম না। তো এখানে দেখো বলেছে যদি সংখ্যাটা থেকে 18 বিয়োগ করি, তার সংখ্যাটা কি ধরেছিলাম? সংখ্যাটা ধরেছিলাম 10x প্লাস ওয়াই। তো 10x প্লাস ওয়াই এই সংখ্যা থেকে আমি যদি 18 বিয়োগ করে দিই তাহলে সংখ্যা দুটোর অঙ্কের স্থান পরিবর্তন হয়, অর্থাৎ ওয়াই চলে আসে এখানে আর এক্স চলে আসে এখানে। তো ওয়াই আর এক্স এর যদি স্থান পরিবর্তন হয় তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 10y প্লাস এক্স হয়ে যাবে। তো এই দুটো কি? এই দুটো হলো ইকুয়াল। তো আমি এখান থেকে ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে এক্স আর ওয়াই এর আমরা কিন্তু একটা মান পাবো, অর্থাৎ একটা সমীকরণ গঠন করতে পারবো। তো এখানে লেফট হ্যান্ড সাইডে সবকটা নিয়ে আসলে এখান থেকে 10x থেকে x বাদ দিলে হয়ে যাবে 9x, আর এখানে প্লাস ওয়াই আছে আর 10y লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাস 10y হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে পাবো মাইনাস 9y। মাইনাস 18কে সমানের ডান সাইডে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 18। এখান থেকে প্রত্যেকের মধ্যে 9 কমন আছে, 9 কেটে দাও, 9 কেটে দিলে এখান থেকে 9 কাটলো, 9 কাটলো আর 9 দুগুণ 18, অর্থাৎ এখান থেকে পাচ্ছ কি x মাইনাস ওয়াই এর ভ্যালু কত? x মাইনাস ওয়াই এর ভ্যালু 2। তাহলে এখানে দেখো x প্লাস ওয়াই এর ভ্যালু পেয়েছিলে কত? x প্লাস ওয়াই এর ভ্যালু পেয়েছিলে 8, আর এখান থেকে বার করলে x মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 2। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে। এর আগের দিন বলেছিলাম যে কিভাবে x এর ভ্যালু বা y এর ভ্যালু এইরকম ধরনের সমীকরণ গঠন হলে, অর্থাৎ a প্লাস বি কোন একটা ভ্যালু থাকবে, a মাইনাস বি কোন একটা ভ্যালু থাকবে, এরকম ধরনের থাকলে এর ভ্যালু বা বি এর ভ্যালু কিভাবে বার করতে হয় সেটা কিন্তু এর আগের দিন বলেছিলাম। তো এখান থেকে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে এই দুটো সংখ্যা যোগ করো, 8 আর 2 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করে দাও, সেটা হবে x এর ভ্যালু, অর্থাৎ x এর ভ্যালু হবে কত? 5। একইভাবে y এর ভ্যালুর ক্ষেত্রে কি? 8 এর থেকে 2 বিয়োগ করো, 8 থেকে 2 বাদ দিলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে y এর ভ্যালু পেয়ে যাবে কত? y এর ভ্যালু পেয়ে যাবে 3। তাহলে x এর ভ্যালু 5, y এর ভ্যালু 3। এবার কি বলেছে? সংখ্যাটা কত? তো সংখ্যাটা কি ধরেছিলাম? 10x প্লাস ওয়াই। এখানে মান বসিয়ে দাও x প্লাস ওয়াই এর, তাহলে 10 ইন্টু x এর ভ্যালু কত? 5, তো 10 ইন্টু 5 প্লাস ওয়াই এর ভ্যালু কত? 3 প্লাস 3, তাহলে কত হবে? 50 প্লাস 3 ইকুয়াল টু 53। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি 1001 পাতার বইতে পৃষ্ঠার নাম্বার চিহ্নিত করতে কতগুলো অঙ্কের প্রয়োজন? এখানে ইংলিশে একটুখানি কোশ্চেন দেখে নেবে, অঙ্কের মানে কতগুলো ডিজিট প্রয়োজন সেটাই কিন্তু এখানে জানতে চাইছে। তাহলে কতগুলো ডিজিট প্রয়োজন তার আগে একটা জিনিস খেয়াল করো। এখানে তোমাদের যদি বলা হয় যে 1 থেকে 1000 পর্যন্ত পাতা, এর মধ্যে এক অঙ্কের সংখ্যা কটা আছে? তো 1 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা আছে। তাহলে কটা সংখ্যা আছে এরকম? 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা আছে। একইভাবে যদি বলা হয় 2 অঙ্কের সংখ্যা, তো 2 অঙ্কের সংখ্যা 10 থেকে শুরু, এদিকে আপ টু কোন পর্যন্ত? 99 পর্যন্ত। তো 10 থেকে 99 পর্যন্ত কতগুলো 2 অঙ্কের সংখ্যা আছে? তো 2 অঙ্কের সংখ্যা আছে কটা? 2 অঙ্কের সংখ্যাটা আছে 90টা। একইভাবে যদি বলা হয় 3 অঙ্কের সংখ্যা কোথা থেকে কোথা পর্যন্ত, তো 3 অঙ্কের সংখ্যা 100 থেকে শুরু হচ্ছে, এদিকে আপ টু 999 অর্থাৎ 999 পর্যন্ত। তো এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? এর মধ্যে সংখ্যা আছে 900টা। আর 4 অঙ্কের সংখ্যা কটা আছে? 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে খেয়াল করো যে 999 পরবর্তী সংখ্যা কত? 1000, এবং 1000-এর পরবর্তী সংখ্যা হলো 1001। তো এখানে 1001 পর্যন্ত বলেছে, তাহলে 4 অঙ্কের সংখ্যা কটা পেলে? 4 অঙ্কের সংখ্যা পেলে এখান থেকে সরি 4টে নয়, 4 অঙ্কের সংখ্যা পেলে কটা? দুটো। এবার এখানে ডিজিট বার করব।
যে 1 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা কটা? 9টা। তাহলে এখান থেকে 1 গুণ করে দাও, তাহলে কতগুলো ডিজিট? 9টা ডিজিট। 2 অঙ্কের সংখ্যা কটা? 2 অঙ্কের সংখ্যা 90টা। তাহলে প্রত্যেকটাতে কটা করে ডিজিট? 2টো করে ডিজিট, তাই এর সঙ্গে 2 গুণ করব, 2 গুণ করলে কত হচ্ছে? 180। 3 অঙ্কের সংখ্যা কটা? 900টা। এবং প্রত্যেকটাতে কটা করে ডিজিট আছে? 3টে করে ডিজিট আছে, তাহলে 900-র সাথে 3 গুণ করো, 3 গুণ করলে কত হচ্ছে? 2700 2700। আর 4 অঙ্কের সংখ্যা কটা আছে? দুটো সংখ্যা আছে, প্রত্যেকটাতে 4টে করে ডিজিট, তাই এখানে গুণ করলে মানে এখানে একটা ডিজিট, দুটো ডিজিট, 3টে ডিজিট, 4টে ডিজিট, 5 6 7 8, তাহলে টোটাল কটা ডিজিট? 8টা ডিজিট। তাই এর সঙ্গে 4 গুণ করছি, যে 4 অঙ্কের দুটো সংখ্যা, প্রত্যেকটাতে 4টে ডিজিট, তাই এর সাথে 4 গুণ করে আমরা পাচ্ছি এখান থেকে কটা ডিজিট? 8টা ডিজিট। এবার এখানে ডিজিটের সংখ্যা পেয়ে গেলে এইগুলো হলো ডিজিটের সংখ্যা। তাহলে এইগুলো যদি যোগ করি তাহলে টোটাল ডিজিটের সংখ্যা আমরা পেয়ে যাব। তো 2700 আর 100 যোগ করলে 2800, 2880, 2880-র সাথে 58 17 যোগ করো, 58 17 যোগ করলে হয়ে যাবে 2827। দেখো অপশন সি তে আছে, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা ফুড এসআই স্পেশাল এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস এখান থেকে করছো। এছাড়া এখানে আদার্স যে এক্সামগুলোর নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ, প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে যে কোনো সময় তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে। এখানে এই যে এক্সামগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা আছে। তো এই সমস্ত ব্যাচ বা গ্রুপে যদি তোমরা যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে অ্যাড হয়ে যাও বা এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচ বা নির্দিষ্ট গ্রুপে অ্যাড করানো হবে। নির্দিষ্ট ব্যাচ বা গ্রুপে অ্যাড হওয়ার একটাই বেনিফিট, যে কখন তোমাদের কোন ক্লাস চলছে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয় এই গ্রুপে। এছাড়া তোমাদের কোনো এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন থাকলে, কবে কোন অ্যাডমিট কার্ড বেরোচ্ছে বা কবে কোন নোটিফিকেশন বেরোচ্ছে, সমস্ত রকম ইনফরমেশন এই গ্রুপে প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে প্রত্যেকটা এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো এক্ষুনি দেখলে সেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস এই চ্যানেলে প্রোভাইড করা হয়। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, ইংলিশের ক্লাস অ্যান্ড রিজনিং এর ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর এর পাশাপাশি ম্যাথের টার্গেট ব্যাচ, ম্যাথের ফুড এসআই স্পেশাল যে টার্গেট ব্যাচ, ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল যে টার্গেট ব্যাচ, সেটাও কিন্তু এই চ্যানেলেই প্রোভাইড করা হচ্ছে। এছাড়া অন্য ম্যাথের ক্লাস অর্থাৎ অন্যান্য এক্সামের জন্য ম্যাথের ক্লাস কিন্তু অন্য আমাদের আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার, এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখতে, এবং তোমাদের সামনে যে এক্সামগুলো আসতে চলেছে বা তোমরা যে এক্সামের জন্য টার্গেট নিয়েছো সেই এক্সামের জন্য এই চ্যানেল থেকে সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো। তো চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে থাকে। সেম লজিকের কোশ্চেন, হয়তো ডিজিট আলাদা থাকবে। এখানে দেখো বলেছে 3 এর পাওয়ার 20, 3 এর পাওয়ার 21, 3 এর পাওয়ার 22, 3 এর পাওয়ার 23 কত দ্বারা বিভাজ্য? কিভাবে করবে? 3 পাওয়ার 20, 3 পাওয়ার বলেছে 21, 3 পাওয়ার বলেছে 22 আর 3 পাওয়ার বলেছে এখানে কত? 23। তো এখান থেকে কমন নাও, প্রত্যেকের মধ্যে 3 পাওয়ার 20 আছে, তো এখান থেকে কমন নিলে এখান থাকছে 1। এখান থেকে 3 পাওয়ার 20 কমন নিলে 3 এর পাওয়ার 1 থাকছে। 3 পাওয়ার 22 থেকে যদি 3 পাওয়ার 20 কমন নিয়ে নাও তাহলে থাকছে 3 এর স্কোয়ার। আর একইভাবে এখান থেকে থাকছে 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার কিউব থাকছে। তো ভেতরের যে মানগুলো সেগুলো এখানে পুট করো, অর্থাৎ 1, 3 এর পাওয়ার 1 মানে কত? 3, 3 এর স্কোয়ার মানে 9, আর 3 এর পাওয়ার কিউব মানে কত? 3 এর পাওয়ার কিউব মানে 27। এগুলো এখান থেকে যোগ করো, 27 আর 9 যোগ করলে হবে 36, 36 আর 3 যোগ করলে 39, আর 1 যোগ করলে কত হবে? 40। অর্থাৎ 3 এর পাওয়ার 20 ইন্টু কত হচ্ছে? ইন্টু হচ্ছে 40। এবার এখানে অপশানের দিকে চেক করো যে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে। তো 19 দ্বারা কিন্তু কখনোই বিভাজ্য হবে না। তো 19 এখান থেকে কেটে গেল, 29 দ্বারা বিভাজ্য হবে না, 31 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু
10 দ্বারা সংখ্যাটা বিভাজ্য করা যাবে। অর্থাৎ আমি যদি এই 3 × 40 এই সংখ্যাটাকে 10 দ্বারা বিভাজ্য করি তাহলে 10 দিয়ে আমি 40কে কাটতে পাচ্ছি, তাই 10 দ্বারা বিভাজ্য হচ্ছে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। 6 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে এটা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার রিপিট হয়েছে এবং একদম সেম প্যাটার্নের কোশ্চেন তোমরা এক্সামে পাবে। তো এখানে বলেছে দেখো 1/√1 প্লাস √2 1/√2 প্লাস √3 এইভাবে সিরিজ থাকবে 1/√99 প্লাস √100। তো এই অঙ্ক কিভাবে করবে, এখানে আরেকটা কথা বলে রাখি যে এই কোশ্চেনটা কিন্তু অন্য আরেকভাবে থাকতে পারে, এইভাবে দিতে পারে যে 1/1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 এইভাবেও দিতে পারে, অর্থাৎ একের মাথায় √2 নাও দিতে পারে। তো 11 মাথায় √2 দিক বা না দিক ভ্যালু কিন্তু একই হবে, অর্থাৎ √1 মানেই কি √1 মানে 1। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবে, হয়তো পরে এসে বলবে যে এই অঙ্ক করাননি, তো এটা কিন্তু খেয়াল রাখবে। তো এই প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। এবার এখান থেকে দেখো, এখান থেকে ফার্স্টে আমি কি করব, ফার্স্টে এই √2টাকে এই সাইডে নিয়ে যাবো, √1টাকে এই সাইডে নিয়ে আসবো। অর্থাৎ আগে পরে লেখা কোনো ব্যাপার না, যোগ আছে মানে আগে √2কে লিখলাম, তারপরে লিখছি √1। কেন লিখছি এর পরের লাইন যখন করবো তখন বুঝতে পারবে। তো এখানে দেখো ফার্স্টে √3 লিখলাম, তারপরে √2 লিখলাম, এইভাবে আপ টু কোন পর্যন্ত, আপ টু এখানে √100 প্লাস √99 এর ভ্যালু আমার এখানে বার করতে হবে। এবার সেকেন্ড লাইনে এসে দেখো, এখানে আমি √2 প্লাস √1 যেটা ছিল সেটা লিখলাম। এবার এর সাথে আমি যদি √2 মাইনাস √1 আর √2 মাইনাস √1 এটাকে আমি গুণ করি, তাহলে আলটিমেট আমি কি কিছু গুণ করেছি? না। কারণ কেন গুণ করিনি, আমি এটাকে এইভাবে কেটেই দিতে পারি। তো এটাকে কেটে দিতে পারি মানে সেই কারণে একই সংখ্যাকে ওপরে এবং নিচে লিখেছি। এবার এর ফলে কি হবে, এর ফলে কিন্তু এই নিচে যে করণীটা আছে সেই করণীর সাথে আরেকটা নেগেটিভ করণী যখন এর সাথে গুণ করছি, সেটা গুণ করার ফলে একটা সংখ্যা আসবে, সেটা কত, সেটা আসবে কিন্তু 1। কিভাবে আসছে এখানে খেয়াল করো, এখানে ওপরে থাকছে যেটা √2 মাইনাস √1 বাই নিচে কি থাকছে, নিচে থাকছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √2 এর স্কোয়ার মাইনাস √1 এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √2 এর স্কোয়ার করা মানে কি হবে, স্কোয়ার করা মানে 2 থাকবে, আর √1 এর স্কোয়ার করা মানে 1 থাকবে। অর্থাৎ কি থাকছে আলটিমেট 2 মাইনাস 1, অর্থাৎ এখানে বিয়োগ করলে নিচে হরে কত আসছে, হরে থাকছে 1। তো এইভাবে প্রত্যেকটাতে আমি করণী নিরসন করবো, প্রত্যেকটি করণী নিরসন করলে কি চলে আসবে, উপরে আসবে দেখো আমি এর পরের স্টেপ লিখছি জাম্প করে, √2 মাইনাস √1 বাই নিচে আসবে কত, নিচে আসবে 1 প্লাস উপরে দেখো উপরে আসবে এখানে √3 মাইনাস √2 নিচে আসবে 1 প্লাস একইভাবে √4 মাইনাস √3 নিচে আসবে 4 মাইনাস 3 মানে 1 আসবে। এইভাবে আপ টু কোন পর্যন্ত, আপ টু √100 মাইনাস √99, এখানে নিচে কি আসবে 1 আসছে। তো নিচে 1 আসার অর্থ কোনো কিছুই নেই, তো এখান থেকে নিচের 1 আমি এখান থেকে তুলে দিলাম। এবার এখানে খেয়াল করো যে কোনটা কোন কোন সংখ্যাগুলো এখান থেকে কেটে যাচ্ছে, এখানে প্লাসগুলো একটু উপরে লিখে দিই, কোন কোন সংখ্যাগুলো এখানে কাটছে সেটা খেয়াল করো। তো এখানে দেখো √2 পজিটিভ √2 নেগেটিভ √2 কেটে গেল। তারপর এখানে খেয়াল করো যে পজিটিভ √3 নেগেটিভ √3 কেটে গেল। তারপর এখানে খেয়াল করবে যদি এর পরের সংখ্যা লিখতাম পজিটিভ √4 আর নেগেটিভ √4 কেটে যাবে। একইভাবে এখানে নেগেটিভ পার্টে যেটা আছে সেটা কিন্তু কেটে যাচ্ছে, কারণ এর আগেও কিন্তু একটা পজিটিভ √99 থাকবে। তাহলে পড়ে থাকবে কোন সংখ্যা, পড়ে থাকবে মাইনাস √1, আর এখানে পড়ে থাকবে প্লাস √100। তাহলে মাইনাস √1 মানে কি, মাইনাস 1ই হবে, আর পজিটিভ √100 এটাকে বর্গমূল করলে এখান থেকে পাবে কত, এখান থেকে পাবে 10। তো 10 মাইনাস 1 অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 9। তো এই অঙ্কটা বাড়িতে এমনভাবে প্র্যাকটিস করবে যেন এক্সামে যদি কোশ্চেন দেয় শুধুমাত্র 9 মার্কিং করবে চলে আসবে, মানে এক্সাম হলে যেন তোমাদের সলভ না করতে হয়, এই লেভেলের কিন্তু প্র্যাকটিস তোমাদের করতে হবে। চলে আসো পরের কোশ্চেনে। এখানে দেখো 7 নম্বর কোশ্চেনে যে কোশ্চেনটা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের দু রকম কোশ্চেন হয়, দু রকমই বলে দেবো। এটা হলো কি, এটা দেখো এটা কিন্তু ফাইনাইট সংখ্যা পর্যন্ত, অর্থাৎ এখানে 5টা 2 আছে রুটের মধ্যে। আরেকটা থাকে কি এই রকম টাইপেরই কোশ্চেন থাকে √2 √2 √2
আপ টু ইনফাইনাইট পর্যন্ত। তো আপ টু ইনফাইনাইট পর্যন্ত এই টাইপের কোশ্চেন যদি থাকে তো এর অ্যান্সার কিন্তু সহজেই অ্যান্সার হয়ে যাবে কি চোখ বন্ধ করে 2 এর সঠিক অ্যান্সার হবে। কিন্তু যদি এটা ফাইনাইট করে দেয় অর্থাৎ একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত যদি করে দেয় তখন এর ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই হয়। সূত্রটার দিক খেয়াল করো, আমি এখানে আগে 3টে এর দ্বারা আমি বোঝাচ্ছি, আন্ডার রুট এ, আবার আন্ডার রুট এ, আবার আন্ডার রুট এ, এরকম যদি 3টে থাকে তাহলে এখানে সূত্র কি এর পাওয়ার কি হবে, এর পাওয়ারে হবে দেখো এর কিউব। এর কিউব কারণ এখানে কটা এ আছে, একটা, দুটো, তিনটে, তাহলে এর কিউব -1 বাই নিচে এর কিউব, এটাই কিন্তু এর সূত্র। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তাহলে এখানে আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, এখানে আমি 2 বসালাম, তারপরে এখানে আমি উপরে লিখবো 2 লেখার পরে এবার 2 এর পাওয়ারে কি বসবে সেটা আমি এখান থেকে কাউন্ট করব, একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, পাঁচটা 2, তাহলে 2 এর পাওয়ারে কি বসবে, 2 এর পাওয়ারে বসবে 5 -1, নিচে বসবে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 এর পাওয়ার কি হচ্ছে, 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 5 মানে কত, 16, 16 থেকে 1 বাদ, বাই সরি 2 দুগুণে 4, 2 এর পাওয়ার 5 মানে হবে 16 নয়, 2 এর পাওয়ার 5 হবে 32, 32 -1 বাই কত হবে 32। তো 32 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে কত, 1 বাদ দিলে হবে 31/32, অর্থাৎ 2 এর পাওয়ার 31/32 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এটা একদম ইজি কোশ্চেন, সবাই করতে পারবে। এখানে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে 10, এখানে পয়েন্ট তুলে দিলে নিচে কত 1000, আর এখানে পয়েন্ট তুলে দাও, এখানে পয়েন্ট তুলে দিলে এখানে হবে 10। এ পয়েন্ট তোলা না তোলা সমান, অর্থাৎ 3.0 পয়েন্ট তোলা না তোলা সমান, তাই আমি এখানে কোনো কিছু অ্যাপ্লাই করছি না। এখান থেকে এবার দেখো গুণ করো, 3 আর 3 গুণ করলে হবে 9, 9 এর সঙ্গে 3 গুণ করলে হবে 27, 27 এর সঙ্গে 3 গুণ করো হবে 81, 81 এর সাথে 3 গুণ করা হবে কত 243। নিচে কতটা আছে শূন্য, নিচে দেখো এখানে আছে 1000 ইন্টু আছে কত 10 ইন্টু আছে আরেকটা 10, অর্থাৎ নিচে শূন্য কটা, 5টা শূন্য। তাহলে সংখ্যাটার আগে, সংখ্যাটা কত 243, এটা সংখ্যাটার আগে ডবল শূন্য বসিয়ে দাও, অর্থাৎ দশমিকের সঙ্গে 5টা শূন্য। দেখো কোন অপশনে আছে, আসছে অপশন বি তে, অপশন বি মার্কিং করো। নেক্সট কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনটাও দেখো ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা কোন সূত্রে হবে, এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রে হবে। এ কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলাটাকে ভাঙো, ভাঙলে কি হবে, এ প্লাস বি, আমরা পড়ে এসেছি ছোটবেলায়, এ স্কয়ার প্লাস এ বি বাই সরি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই সূত্রে আসছে। তো এখান থেকে খেয়াল করো, আমি 2.3 কে যদি এ কিউব ধরি তাহলে বি কিউব কি হবে, বি কিউব হবে 0.3, কারণ 0.3 কিউব করো, কিউব করলে পেয়ে যাবে 0.027, তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউব আমি পেয়ে গেলাম। নিচের দিকে খেয়াল করো, নিচের দিকে কি আছে 2.3 এর স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার এখান থেকে পেয়ে গেলে 0.09 থেকে পাবে কি 0.3 এর স্কয়ার, অর্থাৎ বি স্কয়ারও পেয়ে গেলে, এবং এই দুটোর গুণফল অর্থাৎ এ বি এখান থেকে পেয়ে যাবে 2.3 ইন্টু 0.3 গুণ করলে পেয়ে যাবে কি এ বি, যেটা আছে 0.69, অর্থাৎ 2.3 আর 0.3 গুণ করলে কত পাবে 0.69। তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউব পেয়ে গেলে, আর নিচে এ স্কয়ার প্লাস এ বি প্লাস কি পেয়ে গেলে এখান থেকে এ বি প্লাস বি স্কয়ার পেয়ে গেলে। তাহলে এখানে খেয়াল করো ওপরে কি আছে, ওপরে আছে এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস আছে কি বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি, আমি সূত্র ভাঙছি এ কিউব মাইনাস বি কিউবে, তাহলে উপরে থাকবে হবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে আছে কি, নিচে আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি এর স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখান থেকে কেটে গেল, উপর থেকে কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকছে কি, শুধু পড়ে থাকছে এ মাইনাস বি। তাহলে আমি কোশ্চেনটা দেখেই বুঝতে পারলাম যে এখানে শুধু এ মাইনাস বি এর ভ্যালুই কিন্তু বার করতে হবে। তো এর ভ্যালু কত, এর ভ্যালু 2.3, বি এর ভ্যালু কত 0.3, এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এখান থেকে পেয়ে যাবে কত 2। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি বাক্সে সমসংখ্যক আছে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 2 পয়সা এবং 1 পয়সার মুদ্রা। বাক্সে মোট টাকা আছে কত, বাক্সে মোট টাকা আছে 1158 টাকা মূল্যের কিন্তু মুদ্রা আছে।
তবে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? এখানে কি বলেছে, এখানে খেয়াল করবে যে একটা বাক্সে সম সংখ্যক, এই শব্দটাই কিন্তু এই কোশ্চেনটার জন্য ইম্পর্টেন্ট। সম সংখ্যক 1 টাকা, অর্থাৎ 1 টাকার কয়েন যতগুলো আছে, 50 পয়সার কয়েন ঠিক ততগুলো আছে, 25 পয়সার কয়েন ঠিক ততগুলো আছে, 10 পয়সার কয়েন ঠিক কিন্তু ততগুলো আছে। অর্থাৎ এক্সট্রা 1 টাকার কয়েন যদি থাকে, এক্সট্রা 50 পয়সার কয়েন, এক্সট্রা 25 পয়সার কয়েন, এক্সট্রা 10 পয়সার কয়েন, 5 পয়সার কয়েন, 2 পয়সার কয়েন এবং এক্সট্রা 1 পয়সার কয়েন কিন্তু তার কাছে আছে। এবার যদি বলি এক্সট্রা যদি 1 টাকার কয়েন থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, তাহলে এক্স ইন্টু 1, এক্স টাকাই কিন্তু তোমার কাছে আছে। যদি এক্সট্রা তোমার কাছে 50 পয়সার কয়েন থাকে, তাহলে যদি জিজ্ঞাসা করি যে তোমার কাছে কত টাকা আছে, তাহলে 50 পয়সাকে টাকায় কনভার্ট করতে গেলে 100 দিয়ে ভাগ করে দাও, 100 দিয়ে ভাগ করার পরে এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে হবে 2, অর্থাৎ এক্স বাই 2 টাকা আছে। তো এর সাথে যোগ করো এক্স বাই 2 টাকা। একইভাবে যদি বলা হয় যে এক্সটা তোমার কাছে 25 পয়সা আছে, যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কাছে কতটা আর কত টাকা আছে এই 25 পয়সার কয়েনে, তাহলে 25 এর নিচে 100 ভাগ করে দাও, অর্থাৎ পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা পেয়ে যাবে। তো 25 দিয়ে ভাগ করো, ভাগ করলে এখান থেকে পাবে 1/4, অর্থাৎ এক্স বাই 4 টাকা আছে 25 পয়সার কয়েনে। একইভাবে এক্স বাই 10 টাকা আছে 10 পয়সার কয়েনে। যদি 5 পয়সার কয়েনে বলে তাহলে এক্সট্রা 5 পয়সার কয়েন আছে, একে টাকায় কনভার্ট করতে গেলে নিচে 100 দিয়ে ভাগ করো, কাটাকুটি করলে পেয়ে যাবে এক্স বাই 20 টাকা। একইভাবে 2 পয়সা যদি থাকে তাহলে এখান থেকে এক্স বাই 50 টাকা, আর 1 পয়সা যদি থাকে তাহলে এক্স বাই 100 টাকা। টোটাল টাকার পরিমাণ কত? 1158 হলো টোটাল টাকা। তো এইগুলো যোগ করলে আমরা যে টাকাটা পাবো সেটা কত? সেটা হলো 1158 টাকা। এবার এখান থেকে লসাগু করো, লসাগু কত হবে? লসাগু এখান থেকে হবে 100, এখানে হবে 100x, এখানে হবে 50x, এখানে 4 দিয়ে ভাগ করলে 25, 25x, 10 দিয়ে ভাগ করলে 10x, 20 দিয়ে ভাগ করলে 5x, 50 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবে কত? 2x, 100 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবে শুধুমাত্র x। এর ভ্যালু কত? 1158 টাকা। এবার এখানে এগুলো যোগ করো, 100 প্লাস 50 150, আর 25 যোগ করলে 175, আর 10 যোগ করলে 185, 85 সাথে 5 যোগ করে 190, 90 সাথে 2 যোগ করো 192, আর 1 যোগ করলে হবে 193x বাই 100। 100টাকে আমি সমানের ডান সাইডে গুণ করে দিচ্ছি, অর্থাৎ 1158 সাথে 100টা এখানে গুণ করে দিচ্ছি। এবার এখানে 193 সাথে কাটাকুটি করো, 93 সাথে কাটাকুটি করলে 6 দিয়ে যাচ্ছে, তো 6 দিয়ে কাটলে এখান থেকে পেয়ে যাচ্ছে কত? x এর ভ্যালু কত? x এর ভ্যালু 600। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381 কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো স্টেপ শেখাবো, অর্থাৎ দুটো পদ্ধতিতে শেখাবো। ফার্স্টে শেখাবো কি? ফার্স্টে শেখাবো অপশন টেস্ট। সব থেকে বেস্ট মেথড এক্সাম হলে অপশন টেস্ট করা। এখানে বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 31, 52, 32 এবং 42 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, খেয়াল করবে কি বলছি, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ 261 আমি একটা সংখ্যা এখান থেকে নিয়ে নিলাম। এবার এই চারটে অপশনের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা হলো 52। তো ফার্স্টে 52 দিয়ে আমি ভাগ করব। তো 52 দিয়ে যদি আমি ভাগ করি, চেক করব যে 5 ভাগশেষ থাকছে কিনা। তো 52 দিয়ে ভাগ করার সময় এখান থেকে 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 52 কে গুণ করলে 5 5 5 25, 250, আর 5 দুগুণ 10, 260 হচ্ছে। তো ভাগশেষ কত থাকছে? 1। সুতরাং 52 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 5 থাকছে না, তো 52 এখান থেকে কেটে গেল। 52 পরবর্তী বড় সংখ্যা কোনটা? 52 পরবর্তী বড় সংখ্যা হলো 42। তো 42 দিয়ে চেক করব 261 কে ভাগ করে যে 5 অবশিষ্ট থাকছে কিনা। তো এখানে 5 দিয়ে গুণ করলে 5 20 200 হচ্ছে, 5 গুণ 210, আরেকটা যাবে 6 দিয়ে করলে 4 ছক 24, 6 দিয়ে যেতে পারে। তো 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 ছক 24, আর একে হবে কত? 25। তাহলে বিয়োগ করলে এখান থেকে থাকছে 8 আর 1 কত? 9, 9 ভাগশেষ থাকছে। সুতরাং 42টাও কেটে গেল, 42টা হবে না। এর পরবর্তী যে দুটো অপশন আছে তার মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হলো 32। তো 32 দিয়ে ভাগ করো, 32 দিয়ে ভাগ করলে দেখো যে 261 কে ভাগ করো এখান থেকে, এখানে 5 6 দিয়ে 318, 7 দিয়ে 3 7 21, 8 দিয়ে
3 8 24, 8 দিয়ে 3 8 24, 8 2 16, হ্যাঁ 8 দিয়ে যেতে পারে, 8 2 16 6 হাতে 1, 3 8 24 আর আগে কত 25। তো এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে ভাগশেষ দেখতে পাচ্ছ কত, ভাগশেষ হলো 5। তো অপশন নাম্বার সি কিন্তু হতে পারে। এবার চেক করো এখানে যে 31 দিয়ে 261 কে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে কিনা। তো 31 দিয়ে চেক করো, 31 দিয়ে চেক করলে এখানে 8 দিয়ে যাবে, 8 কে 8, 9 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 8 দিয়ে করলে 8 কে 8, 3 8 এখানে 24। তো এখান থেকে ভাগশেষ থাকছে কত, ভাগশেষ থাকছে এখান থেকে 3, এখান থেকে থাকছে কত 1, 13 ভাগশেষ থাকছে। সুতরাং অপশন নাম্বার এও কেটে গেল। তাহলে অপশন একটাই পড়ে আছে, যেটা 261 কে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে, বাকিগুলো চেক করার দরকার নেই, অপশন সি মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। এর আরেকটা পদ্ধতি যেটা সবাই করে, সেই পদ্ধতিটা কি, সেটা হলো 261 কে 5 থেকে 5 বিয়োগ করে দেওয়া। অর্থাৎ বলেছে প্রত্যেক ক্ষেত্রে সর্বক্ষেত্রে 5 ভাগশেষ যাবে, তো প্রত্যেকটা সংখ্যা থেকে 5 বিয়োগ করে দাও। 261 থেকে 5 বিয়োগ 933 থেকে, এই যে ভাগ পদ্ধতি অপশন টেস্ট বললাম, এটা কিন্তু সব থেকে বেস্ট পদ্ধতি। কারণ আমি এখানে ভাগ করে করে দেখিয়েছি, কিন্তু এক্সাম হলে তোমাদের প্র্যাকটিস লেভেল এমনটাই থাকবে যে 10 সেকেন্ড বা হার্ডলি 15 সেকেন্ডের মধ্যে তোমরা বার করতে পারবে যে কোনটাতে 5 ভাগশেষ আসে। সুতরাং এটা কিন্তু বেস্ট পদ্ধতি। আর যদি তোমরা প্রকৃত যে নিয়ম, সেই নিয়মে যদি অঙ্কটা সলভ করতে চাও, তাহলে সেই প্রসেসটা আমি এবার দেখাচ্ছি। তো এখানে 933 থেকে 5 বিয়োগ করবে, আর একইভাবে 1381 নেক্সট সংখ্যা আছে, তার থেকেও 5 বিয়োগ করবে। 5 বিয়োগ করলে যে সংখ্যাগুলো পাবে সেই সংখ্যাগুলোর গসাগু বার করতে হবে। গসাগু যেটা আসবে সেটাই হবে সঠিক অ্যান্সার, সেটাই হবে বৃহত্তম সংখ্যা, যেটা দিয়ে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তো এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে পাবে 256, এখান থেকে বিয়োগ করলে পাবে 928, আর এখান থেকে 81 থেকে 5 বাদ দিলে পাবে কত, 81 থেকে 5 বাদ দিলে পাবে 1376, হ্যাঁ 76 পাবে। তো এই সংখ্যাগুলোকে এবার গসাগু করতে হবে, 256, 928 আর 1376, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করা আছে। তো 4 দিয়ে ভাগ করো ফার্স্টে, 4 6 24, 1 থাকছে, 4 4 16, 4 2 8, 1 3 4 12, 4 2 8, 3 4 12, 1 থাকছে 7, 4 4 16, 4 4 16। আবার এখানে 4 দিয়ে যাচ্ছে, 4 16 64, 4 5 20, 3 2, 4 8 32, এখানে 4 8 32, 2 4 6 24। তারপরে এখানে 4 দিয়ে সম্ভবত যাবে না, 2 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে 16, 8 দিয়ে 16, এখান থেকে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 9 2 18, 4 2 8, এখানে 3। তাহলে এরপরে আর যাচ্ছে না। গসাগু যেহেতু আমি বার করব এইচসিএফ, তো এইচসিএফ কত পেলাম, 4 × 4 × 2, 4 4 16, 16 2 32, এখান থেকে পেলাম। তো সর্ববৃহৎ সংখ্যা যেটা 261, 933 এবং 1381 কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হলো 32। দুটো স্টেপ দেখিয়ে দিলাম, যেটা তোমাদের বেস্ট মনে হবে সেটা করতে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে অপশন টেস্ট করবে। চলে আসো পরের কোশ্চেন। একটু আগেই তোমাদের একটা কোশ্চেন দেখালাম যেখানে কিন্তু ছিল গুণ, মানে বর্গমূলের মধ্যে গুণ ছিল এবং ফাইনাইট নাম্বারে ছিল। আর এখানে এটা আছে কি, এটা আছে অ্যাডিশন, অর্থাৎ 6 প্লাস 6 √6 প্লাস √6 প্লাস √6 আপ টু কি, আপ টু ইনফাইনাইট পর্যন্ত। এখান থেকে আরেকটা দেখাবো কোশ্চেন, যে √6 মাইনাস √6 মাইনাস √6 আপ টু ইনফাইনাইট পর্যন্ত। তো এর অ্যান্সার কি আসবে? তার আগে দেখে নিই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনের দুটো প্রসেস শেখাবো। একটা হলো বেসিক মেথড, যেটাতে সব কটা এই টাইপের কোশ্চেন দিলে অ্যান্সার করতে পারবে। আরেকটা হলো ট্রিক্স ওপরে, সেই ট্রিক্সটা কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই হবে, সেই কিছু কিছু জায়গা কোনগুলো সেগুলো কিন্তু আমি লাস্টে বলবো। তো এখানে দেখো ফার্স্টে বেসিক মেথড দেখাচ্ছি। বেসিক মেথডটা কি, এখানে দেখো সংখ্যাটা দিয়েছে যেটা, এই সংখ্যাটাকে আমি এক্স ধরে নেব। তো অর্থাৎ এক্স ইকুয়াল টু √6 প্লাস √6 প্লাস √6 প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত। এবার আমি এই বর্গমূলকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 6x এর স্কোয়ার হয়ে যাবে। অথবা আমি যদি উভয় দিকে বর্গমূল করি তাহলে এখান থেকে হবে x এর স্কোয়ার, আর এখান থেকে একটা বর্গমূল ছাড়িয়ে যাবে স্কোয়ার করার জন্য। তো ছাড়িয়ে গেলে এখান থেকে 6 বাইরে বেরিয়ে আসবে, প্লাস আবার √6 প্লাস √6 প্লাস √6 প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত। এবার খেয়াল করো, আমি যখন অঙ্কটা শুরু করেছিলাম তখন এক্স এর ভ্যালু কি ধরেছিলাম, এক্স এর ভ্যালু ধরেছিলাম √6 প্লাস √6 প্লাস √6 আপ টু ইনফিনিটি। অর্থাৎ আমি বলতে পারি এইটুকুর ভ্যালু কত, এইটুকুর ভ্যালু হলো এক্স।
তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 6 প্লাস এইটুকুর ভ্যালু কি, এইটুকুর ভ্যালু হলো এক্স। এবার সবগুলোকে সমানের লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে দ্বিঘাত সমীকরণের ভ্যালুটা বার করব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। এক্সের কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে এখান থেকে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্সের ভ্যালু একটা আসবে -2 আর একটা আসবে +3। তো নেগেটিভটাকে আমরা কিন্তু ক্যান্সেল করব, পজিটিভটাকেই কনসিডার করব। তো এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু 3। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 3, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এর এখান থেকে যেটা ট্রিক আছে সেই ট্রিকটার কিছু স্পেশাল কন্ডিশন আছে, কন্ডিশনটা কিন্তু খেয়াল করবে। কন্ডিশনটা কি, এখানে দেখো কোশ্চেন আছে √6 প্লাস √6 প্লাস √6 আপ টু ইনফিনিটি পর্যন্ত। তো 6কে আমি এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের ডিফারেন্স সবসময় এক হবে, অর্থাৎ 6কে আমি 3 ইন্টু 2 আকারে লিখতে পারি। তাহলে 3 আর 2 এর ডিফারেন্স কত, 3 আর 2 এর এদের ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 1। এই ডিফারেন্স যদি 1 হয় তাহলে ট্রিক্সটা অ্যাপ্লাই হবে। ডিফারেন্স যদি 1 না হয় তখন তোমাদের এই বেসিক মেথড যেটা দেখালাম, এই বেসিক মেথডে কিন্তু কোশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। তো ট্রিক যেহেতু এখানে অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ ডিফারেন্স যেহেতু 1 হচ্ছে, তাহলে এখান থেকে খেয়াল রাখবে এখানে সব থেকে বড় সংখ্যা যেটা এই গুণফলের মধ্যে 3 আর 2 এর মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় সংখ্যা হলো 3। তো এটা হবে যখন তোমাদের পজিটিভে সিরিজ থাকবে, আর এটা অ্যান্সার হবে যখন তোমাদের নেগেটিভে সিরিজ থাকবে। অর্থাৎ বলতে পারি √6 মাইনাস √6 মাইনাস √6 আপ টু ইনফিনিটিভ, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে 2। আর এর অ্যান্সার হবে কত, এর অ্যান্সার হবে 3। তবে খেয়াল রাখবে যে সংখ্যা দুটোকে এমন গুণফল আকারে লিখবো যাদের ডিফারেন্স যেন 1 হয়, তাহলে কিন্তু ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমি বলে দিচ্ছি কোন অঙ্কের ক্ষেত্রে ট্রিক অ্যাপ্লাই করতে পারবে না। এখানে আমি অঙ্কটা দিচ্ছি 18 প্লাস 18 প্লাস 18 প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত। এই কোশ্চেনের ক্ষেত্রে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে 18কে তুমি কিভাবে লিখতে পারবে, 1 ইন্টু 18 লিখতে পারবে, 2 ইন্টু 9 লিখতে পারবে, এছাড়া 18কে 3 ইন্টু 6 এই আকারে লিখতে পারবে, এছাড়া আর কোনো আকারে কিন্তু লিখতে পারবে না। এখানে দেখো 3 আর 6 যদি ধরো তাহলে এদের মধ্যে ডিফারেন্স 3, তো ট্রিক্স অ্যাপ্লাই হবে না। 2 9 যদি ধরো এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হলো 7, তো এখানেও ট্রিক্স অ্যাপ্লাই হবে না। আর 1 18 ধরলে এদের মধ্যে ডিফারেন্স হলো 17, তো এখানেও কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই হবে না। তখন এই অঙ্কটাকে কোন প্রসেসে সলভ করতে হবে, তখন এই বেসিক প্রসেসে কিন্তু সলভ করতে হবে। তাই দুটো প্রসেস শেখালাম, দুটো প্রসেসই কিন্তু মাথায় রাখবে। যদি এমন সংখ্যা দেয় যেটা তোমরা দুটো সংখ্যার আকারে যখন ভাঙছো তাদের ডিফারেন্স যদি 1 হয় তাহলে কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করবে, নতুবা বেসিক মেথডে অঙ্কটা সলভ করবে। চলে আসো পরের কোশ্চেন। 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে আরেকটা নতুন ছেলে ওজন যোগ করা হয়। তো নতুন ছেলেটার ওজন কত? তো নতুন ছেলেটার ওজন আসাতে কি হয়েছে, 1.5 কেজি করে গড় ওজন বৃদ্ধি পেয়েছে। তাহলে অবভিয়াসলি 65 কেজির যে লোকটা চলে গিয়েছিল তার থেকে বেশি ওজনের ছেলে এসছে, সেই কারণেই গড় ওজন বেড়েছে। তাহলে 65 কেজির যে লোকটা চলে গিয়েছিল সেই লোকটার জায়গায় যদি আরও আরেকজন যে লোকটা আসলো নতুন লোক, সেও তারও যদি ওজন 65 কেজি হতো তাহলে গড় ওজন কিন্তু বাড়তো না। যেহেতু 65 কেজির থেকে তার ওজন বেশি, সেই কারণে কিন্তু 1.5 কেজি করে বৃদ্ধি পেয়েছে। কজন ছেলের মধ্যে, 8 জন ছেলের মধ্যে গড় ওজন বৃদ্ধি পেয়েছে। তাহলে 1.5 কেজি করে যদি বৃদ্ধি পায় তাহলে 8 জনের সাথে গুণ করে দাও, তাহলে টোটাল কত কেজি এক্সট্রা বৃদ্ধি পেয়েছে, এক্সট্রা বৃদ্ধি পেয়েছে 1.5 আর 8 গুণ করো, তাহলে 8 হচ্ছে আর 4 হচ্ছে, মানে 12 কেজি এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 65 কেজির সাথে এই 12 কেজি যোগ করে দাও, তাহলে পেয়ে যাবে নতুন ছেলের ওজন কত। নতুন ছেলের ওজন হলো 5 আর 2 যোগ করলে 7, আর এখানে 7 77 কেজি। এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একজন ছাত্রের পরীক্ষার নাম্বার 63-র বদলে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের গড় নাম্বার হাফ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? তাহলে অ্যাকচুয়াল নাম্বার ছিল কি, অ্যাকচুয়াল নাম্বার একজন ছাত্রের পরীক্ষার নাম্বার
63 বদলে 83 বসিয়েছে, তাহলে অ্যাকচুয়াল নাম্বার ছিল কত 63, তাহলে 83 থেকে 63 বাদ দাও, কত নাম্বার এক্সট্রা সে বেশি বসিয়ে দিয়েছে, 20 নাম্বার এক্সট্রা কিন্তু বেশি বসিয়ে দিয়েছে। এর ফলে কি হয়েছে, ছাত্রদের গড় নাম্বার হাফ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে গড় নাম্বার যদি হাফ করে বৃদ্ধি পায় তাহলে কতজন ছেলে ছিল, হাফ দিয়ে ভাগ করে দাও, হাফ দিয়ে ভাগ করলে 2 ওপরে চলে যাবে, অর্থাৎ 20 ইন্টু 2 হবে 40 জন ছাত্র ছিল। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তির প্রথম 5 মাসের গড় ব্যয় বলা আছে, 7 মাসের গড় ব্যয় বলা আছে, যদি সেই বছরে এত টাকা সাশ্রয় করে তবে মাসিক আয় কত, এখানে জানতে চাইছে। তো 5 মাসের ব্যয় বলেছে, তাহলে এখান থেকে ফার্স্ট 5 মাস আর লাস্ট 7 মাস, তাহলে টোটাল 1 বছরের ব্যয় পেয়ে যাবে। টোটাল 1 বছরের ব্যয় কত, টোটাল 1 বছরের ব্যয় হলো 1200 ইন্টু 5 প্লাস 1300 ইন্টু 7, এটা হলো টোটাল 1 বছরের ব্যয়। গুণ করো, 5 12 কত হচ্ছে, 5 12 60, 6000 আর 7 13 কত 91, অর্থাৎ 9100। যোগ করো এখান থেকে 001, 9 আর 6 যোগ করলে কত হবে 15, 15100 হলো 15100 হলো সেই ব্যক্তির 1 বছরে ব্যয়। এবার বলছে সে বছরে যদি 2900 টাকা সাশ্রয় করে তাহলে মাসিক আয় কত। তাহলে বছরে যদি 2900 টাকা সে যদি সেভিংস করে তাহলে টোটাল বছরে তার ইনকাম পেয়ে যাবে, কারণ আমরা জানি ইনকাম সমান এক্সপেন্ডিচারকে আমি ইএক্সপি লিখলাম, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, অর্থাৎ যত টাকা সে ব্যয় করছে আর বাদ বাকি টাকা যেটা সেভিংস থাকছে সেটার যোগফলই কি, সেটার যোগফল হলো কি ইনকাম। তাহলে 1 বছরের ইনকাম কত, এক্সপেন্ডিচার হলো 15100 টাকা আর সেভিংস কত 2900 টাকা। যোগ করে দাও, 00 এখানে আসলো, 9 আর 1 10 শূন্য হাতে 1, 5 2 7 আর 8, 1 মানে 18,000 টাকা কিন্তু তার 1 বছরে ইনকাম। যদি 1 বছরে ইনকাম জানতে চাইতো 18,000 এখানে মার্কিং করে দিতে পারতে, কিন্তু এখানে জানতে চাইছে তার মাসিক আয় কত। তাহলে 1 বছরে কত মাস, 12 মাস, 12 দিয়ে ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করলে এখান থেকে পাচ্ছ 12 দিয়ে ভাগ করো, 12 15 180 00, অর্থাৎ 1500 টাকা কিন্তু তার মাসিক আয়। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি দুর্গে 150 জন সৈন্যের 45 দিনের খাবার মজুদ ছিল। এই টাইপের কোশ্চেন অলরেডি এর আগের 4টে ক্লাসের মধ্যে একটা ক্লাসে করিয়েছি, আজকে অন্য একটা পদ্ধতিতে করাবো, সেম লজিক কিন্তু একটু অন্য পদ্ধতিতে করাবো যাতে শর্টকাটে তোমরা অ্যান্সার বার করতে পারো। তো এখানে ফার্স্টে বলেছে যে 150 জন লোকের 45 দিনের খাবার মজুদ ছিল, তো টোটাল খাবার এখান থেকে পেয়ে গেলে। তারপর বলছে দেখো 10 দিন বাদে 25 জন সৈন্য ছেড়ে চলে গেল, তাহলে বাকি সৈন্যদের অবশিষ্ট খাবার কতদিন চলবে। তাহলে 10 দিন ধরে এই 150 জন লোক তো খেয়েছে, তাহলে 10 দিন ধরে যদি 150 লোক খায় তাহলে 150 ইন্টু 10 ইউনিট খাবার কিন্তু খেয়ে নিয়েছে। তাহলে বাকি খাবার কত, টোটাল খাবারের থেকে এই খাবারটা বিয়োগ করে দাও, এটাই কিন্তু বাকি খাবার। এই বাকি খাবারটা কতজন লোক খাবে, 25 জন সৈন্য কিন্তু চলে গিয়েছে আগের থেকে, তাহলে 150 থেকে 25 বিয়োগ করে দাও, 150 থেকে 25 বিয়োগ করলে 125 জন হবে। সেই 125 জন লোক কতদিন খাবে, তো এর সাথে দিন সংখ্যা গুণ করো, সেই দিন সংখ্যাটাই বার করতে হবে, তাই আমি এখানে ডি গুণ করলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে আমি যদি 150 কমন নিই তাহলে এখান থেকে 45 মাইনাস 10 হচ্ছে ইকুয়াল টু 150 থেকে 25 বাদ গেলে হবে কত 125 ইন্টু ডি। এখান থেকে 150 ইন্টু 45 থেকে 10 বাদ গেলে কত হবে 35, 35 ইন্টু 125 ইন্টু ডি। 25 দিয়ে কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 6 25 150, 5 দিয়ে কাটো 5 7 35, অর্থাৎ দিন সংখ্যা কত 6 7 42 দিন। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ইজি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু বহুবার তোমাদের করিয়েছি, আরবার একবার এখান থেকে রিপিট করাচ্ছি। এ বি সি এর রেশিও এখানে বার করতে বলেছে, কি করবে যা যা বলেছে একই ভাবে নিচে নিচে বসাবে, অর্থাৎ a is to b এর রেশিও 2:3 লিখলে, আর b is to c এর রেশিও কি করবে এর নিচের লাইনে বসাবে 4/5। 4 এর বাম সাইডে কিছু নেই, এখানে 4 বসাবে, 3 এর ডান সাইডে কিছু নেই, 3 বসাবে। এবার দেখবে এই যে প্রত্যেকটা কলামের মধ্যে কোনো কমন আছে কিনা, যদি কমন থাকে তাহলে কাটাকুটি করবে, না থাকলে ডাইরেক্ট গুণ করে বসাবে। তো এখানে কমন নেই, গুণ করে বসাচ্ছি, 4 2 8, 3 4 12, 3 5 15, তাহলে a is to b is to c এর রেশিও
হবে কত 8:12:15 অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি বাক্সে মোট 384টা মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত বলেছে, সংখ্যার অনুপাত বলেছে 2:3:7, তাহলে বাক্সে মোট কত টাকা আছে? তাহলে এখানে কি বলেছে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, এদের কয়েনের অনুপাত কত বলেছে 2:3:7 বলেছে এদের কয়েনের অনুপাত। তাহলে এখানে বলেছে যে বাক্সে মোট কত টাকা আছে, কিন্তু এখানে যে 384 দেওয়া আছে এটা কিন্তু কয়েনের সংখ্যা দেওয়া আছে। সুতরাং এখান থেকে 1 টাকার কয়েনের সংখ্যা পেয়ে যাবে। তো 1 টাকার কয়েনের সংখ্যা কত? 1 টাকার কয়েনের সংখ্যা হলো 2 এগুলো যোগ করো, 3 আর 2 5 আর 7 যোগ করলে হবে 12। তো 2/12 ইন্টু 384 কাটাকুটি করো, 12 দিয়ে কাটলে 3 12 36, 12 2 24, অর্থাৎ 1 টাকার কয়েনের সংখ্যা কটা? 1 টাকার কয়েনের সংখ্যা 32 ইন্টু 2 64টা 1 টাকা কয়েনের সংখ্যা। একইভাবে এখানে 50 পয়সার কয়েনের সংখ্যা কটা? 50 পয়সা 3/12 হবে, 3/12 ইন্টু 384, 3 দিয়ে কাটো, 3 এ 4 এ 12, 4 দিয়ে কাটো, 4 9 36 আর 2 4 6 24, অর্থাৎ 50 পয়সার কয়েনের সংখ্যা কটা? 96টা। আর 25 পয়সার কয়েনের সংখ্যা কত? 7/12 ইন্টু 384, 12 দিয়ে 384 কাটলে হবে কত? 32, গুণ করো, 7 2 14, হাতে 1, 3 7 21 আর 1 22, অর্থাৎ 224টা 25 পয়সার কয়েন আছে। জানতে চাইছে বাক্সে মোট কত টাকা আছে। তাহলে 64টা যদি 1 টাকার কয়েন থাকে তাহলে টোটাল কত টাকা আছে? টোটাল আছে 64 টাকা। 96টা যদি 50 পয়সার কয়েন থাকে তাহলে কত টাকা আছে? এর সাথে হাফ গুণ করো, হাফ গুণ করলে টাকা পেয়ে যাবে, অর্থাৎ 50 পয়সার কয়েনের সংখ্যা 96টা, কত টাকা আছে? এতে 2 দিয়ে কাটাকুটি করলে 48 টাকা। একইভাবে 25 পয়সার কয়েনের সংখ্যা আছে 224টা, এবং আমরা জানি 4টে 25 পয়সা মিলে কত হয়? 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, অর্থাৎ একে 1 এর 4 দিয়ে গুণ করব, 1 এর 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 6 24, অর্থাৎ 25 পয়সার কয়েনে সংখ্যা ছিল 224টা এবং টাকায় আছে কত? টাকায় আছে 56 টাকা। এই তিনটে টাকা এখান থেকে যোগ করো, এর মোট ভ্যালুই কিন্তু এখানে জানতে চাইছে। তো 6 আর 8 14, 14 আর 4 যোগ করলে কত হবে? 18 8, হাতে 1, 5 আর 1 6, 6 আর 4 10 আর 6, 10 আর 6 হবে কত? 16। আচ্ছা, এখানে একটুখানি মনে হচ্ছে ভুল হচ্ছে, 8 আর 6 14, 14 আর 4 18, 8 হাতে 1, 5 আর 1 6 আর 4 10 আর 6 16, হ্যাঁ ঠিক আছে, 168 টাকা অ্যান্সার হবে অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এ ও আর বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 বলা আছে, ব্যয়ের অনুপাত বলা আছে, উভয়ের সঞ্চয় যদি 500 টাকা করে হয়, এর আয় কত? তো এখানে একই লজিক, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস কি সেভিংস, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস কি সেভিংস। তো ব্যয় সমান কত? ব্যয় সমান আমি বলতে পারি এক্সপেন্ডিচার, অর্থাৎ ব্যয় সমান কি, সেভিংসটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, অর্থাৎ ইনকাম মাইনাস সেভিংস সমান কি, ইনকাম মাইনাস সেভিংস সমান আমি বলতে পারি ব্যয়। তো এটাই আমি এখান থেকে করব। এখানে আয় বলেছে কত? 5:6, আয় এর অনুপাত এ এবং বি এর। তো আমি ধরে নিচ্ছি এর আয়ের অনুপাত, এর আয় হলো 5x টাকা, অর্থাৎ এর ইনকাম হলো 5x টাকা, আর বি এর ইনকাম হলো 6x টাকা। এবার এদের ইনকাম থেকে এদের সঞ্চয় অর্থাৎ সেভিংস যদি বিয়োগ করে দিই তাহলে আমি এদের ব্যয় পেয়ে যাব। তাহলে সঞ্চয় করছে উভয়ই কত করে? 500 করে, তো উভয়ের থেকেই আমি 500 টাকা করে কমিয়ে দিচ্ছি। বাকি যে টাকাটা পড়ে থাকছে সেটাই কি, সেটাই হলো ব্যয়, এবং এটাই হলো ব্যয়ের অনুপাত। তো ব্যয়ের অনুপাত বলেছে কত? 4:5, তো 4:5 বসালাম। এবার জাস্ট কোনাকুনি গুণ করে এক্স এর ভ্যালুটা এখান থেকে বার করব। তো 5 5 কত? 5 5 25x মাইনাস 5 5 25 2500 ইকুয়াল টু 4 6 24x, 4 5 কত? 4 5 20, অর্থাৎ 2000। এখানে সমানের লেফট হ্যান্ড সাইডে চলে আসলে হয়ে যাবে x, এদিকে গেলে হয়ে যাবে কত? 2500 মাইনাস 2000 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 500। তাহলে x এর ভ্যালু কত পেলে? x এর ভ্যালু পেলে 500 টাকা।
তাহলে উভয়ের এখান থেকে জানতে চাইছে যে এর আয় কত। তাহলে এর আয় কত হবে? এর আয়, এর ইনকাম আমি কি ধরেছিলাম? এর ইনকাম আমি ধরেছিলাম 5x টাকা। তাহলে 5x এর ভ্যালু এখান থেকে বার করো। x এর ভ্যালু পেয়েছো কত? 500। তো 5 × 500 হয়ে যাবে কত? 2500 টাকা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 125 গ্যালন দ্রবণে জলের শতকরা পরিমাণ কত বলা আছে? 20%। দ্রবণে শতকরার পরিমাণ 25% করতে গেলে আরো কত জল যোগ করতে হবে? এখানে কোশ্চেনটা দেখো, 125 গ্যালন যে দ্রবণ, তাতে জল আছে কত? জল আছে 20%। 20% মানে আমরা কি পড়ে এসেছি? 20% মানে আমরা ফ্র্যাকশন ভ্যালু পড়ে এসেছি কত? 1/5। অর্থাৎ টোটাল মিশ্রণ কত? টোটাল মিশ্রণ হলো 5। তাতে জল আছে কত? জল আছে 1। তাহলে অন্য যে দ্রবণটা আছে সেই অন্য দ্রবণের পরিমাণ কত? 5 থেকে 1 বিয়োগ করে দাও, 4 ইউনিট হলো অন্য দ্রবণ। তো এখানে দেখো 125 গ্যালন টোটাল দ্রবণ, 125 গ্যালন দ্রবণের মধ্যে অন্য দ্রবণ আছে 4 ইউনিট এবং 1 ইউনিট আছে জল, অর্থাৎ 4:1 অনুপাতে আছে। এখান থেকে আমি যদি অনুপাতটা ব্রেক করি তাহলে টোটাল কতটা দ্রবণ এবং কতটা জল আছে, সরি দ্রবণের মধ্যে অন্য যে পদার্থটা আছে সেই পদার্থটা বা কতটা জল আছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে এখান থেকে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 25 পাচ্ছ, আর 5 দিয়ে ভাগ করলে 25, 4 25 কত হবে? 100। অর্থাৎ এখানে কি করলাম? 125 এখানে 1/5 দিয়ে আমি গুণ করে এখান থেকে পেলাম কি? এখান থেকে পেলাম জলের ইউনিট, কতটা জল আছে। তো এখান থেকে কাটাকুটি করলে 25 ইউনিট জল। একইভাবে এই দ্রবণে অন্য যে পদার্থটা মেশানো আছে সেটার পরিমাণ কত, সেটার পরিমাণ বার করার জন্য 125 এর সাথে আমি গুণ করলাম কত? 4/5। তো 5 5 25, 4 25 কত? 100 গ্যালন আছে কি? 100 গ্যালন আছে অন্য পদার্থ, আর 25 গ্যালন আছে কি? 25 গ্যালন আছে জল। এবার বলছে যে এই 100 গ্যালন তো এখানে অন্য পদার্থ আছে, 25 গ্যালন জল আছে। এই 25 গ্যালন জলের সাথে আমি যদি x গ্যালন জল যদি মেশাই তাহলে সেই দ্রবণে 25% কি হয়ে যাচ্ছে? 20 সেই দ্রবণের শতকরা পরিমাণ 25% করতে গেলে আরো কত জল যোগ করতে হবে? তো 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25% এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/4। 1/4 মানে কি? টোটাল মিশ্রণের পরিমাণ 4, জল আছে 1 ইউনিট, তাহলে জলের জায়গায় আমি লিখছি 1 ইউনিট। তাহলে অন্য দ্রবণ যেটা আছে সেই অন্য দ্রবণের পরিমাণ কত? 4 থেকে 1 বাদ দিয়ে দাও, অন্য দ্রবণ হলো 3। তো এখান থেকে রেশিও পেয়ে গেলাম অন্য দ্রবণ আর জলের রেশিও কত? 3:1। তো 3/1 আমি এখানে লিখে দিলাম। এবার কোনাকুনি গুণ করে x এর ভ্যালু বার করলেই x এর মানটাই এখানে বার করতে হবে। তো এখানে কোনাকুনি গুণ করলে হবে 3 25 75 প্লাস 3x, আর এখানে হচ্ছে কত? 100। 3x সমান এখানে কত হচ্ছে? 25। 75টা এদিকে গেলে x এর ভ্যালু কত পাবে? 25/3। তো 25/3 আছে দেখো অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে 25/3 গ্যালন পরিমাণ কিন্তু জল এই দ্রবণে মেশাতে হবে, যার ফলে দ্রবণের শতকরা পরিমাণ 25% হয়ে যাবে কি? মিশ্রণের যে শতকরা পরিমাণটা আছে সেটা কিন্তু হয়ে যাবে 25%, মানে 25%, তাতে কিন্তু জল অ্যাড হয়ে যাবে। আগে ছিল 20, এখন হয়ে যাচ্ছে 25%। চলে আসো পরের কোশ্চেন। সোনার জলের তুলনায় 90 গুণ ভারী এবং তামা জলের তুলনায় বলেছে কত? 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মেশালে নতুন ধাতু সংকরটি জলের তুলনায় 15 গুণ ভারী হবে? তো এটা অ্যালিগেশন প্রসেসে করব। এখানে ফার্স্টে কি বলেছে? ফার্স্টে বলেছে সোনা আর এখানে তামা। সোনা এবং তামা কোন রেশিওতে মেশাতে হবে? তো সোনা কত গুণ ভারী বলেছে? 19 গুণ ভারী। তো সোনার নিচে আমি 19 লিখলাম। তামা কত গুণ ভারী বলেছে? 9 গুণ ভারী। আমাকে করতে হবে কত? 15 গুণ ভারী। এখান থেকে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করো। অ্যালিগেশন প্রসেসে এখানে 15 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 6 এখানে লেখো। আর 19 থেকে 15 বাদ দিলে হবে কত? 4। তো রেশিও পেয়ে গেলে 6:4। এখানে কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি করে নাও। 3 এখানে হচ্ছে 2, অর্থাৎ 3:2 অনুপাতে মেশাতে হবে, যেটা আছে দেখো অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। দুই প্রকার মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত বলেছে কত? 5:2 এবং 4:1। প্রথম প্রকারের 1 লিটার তরলের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার তরল মিশ্রিত করলে তৃতীয় মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কি হবে? তো এখানে আমি ফার্স্টে বার করব যে ফার্স্ট লিটার মানে প্রথম 1 লিটারের মধ্যে
স্পিরিট আর জল কত আছে, 2 লিটারের দ্বিতীয় 2 লিটারের মধ্যে স্পিরিট এবং জল কত আছে। তো স্পিরিট, টোটাল স্পিরিট আমি এখানে ফার্স্টে বার করব, টোটাল স্পিরিট, টোটাল টোটাল স্পিড কত, তো 1 লিটারের মধ্যে 5/7 কি আছে, 5/7 স্পিড, 5/7 স্পিড আছে কতর মধ্যে, 1 লিটারের মধ্যে। আর দ্বিতীয় মিশ্রণে 2 লিটারের মধ্যে কি আছে, 2 লিটারের মধ্যে আছে 4/5, 4/5 আছে 2 লিটারের মধ্যে স্পিড। তাহলে টোটাল স্পিড এইটাকে যোগ করে দাও, এখান থেকে পেয়ে যাবে টোটাল স্পিড। আর টোটাল জল, টোটাল জল কতটা আছে সেটা পেয়ে যাবে একইভাবে, 2/7 কিসের মধ্যে, 1 লিটারের মধ্যে, আর 1/5 কিসের মধ্যে, 1/5 2 লিটারের মধ্যে। এটাকে যোগ করে দাও, যোগ করে দিলে এখান থেকে টোটাল জলের পরিমাণ পেয়ে যাবে। এবার এখান থেকে এই দুটোকে ভাগ করে দিলে তাহলে এখান থেকে তৃতীয় মিশ্রণ যেটা পাচ্ছ সেই তৃতীয় মিশ্রণে স্পিড এবং জলের অনুপাত পেয়ে যাবে। তো এখান থেকে উপরে হচ্ছে কত, 5/7, 5/7, 5/7 প্লাস 4 2 8/5, নিচে 2/7 প্লাস এখানে 2/5 ইকুয়াল টু, এখান থেকে নিচে লসাগু করলে কত হচ্ছে 35, 5 5 25, আর 27টা কত হচ্ছে 56 56, আর নিচে 5 2 10, আর 7 2 কত হচ্ছে 14/35। তো 35 35 কেটে যাবে, যোগ করো, ওখানে উপরে পাচ্ছ 6 আর 5 11, 1 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, 81, আর নিচে থাকছে কত, নিচে থাকছে 24। তো 81/24 রেশিও পাচ্ছ, কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, 3 27 81, 3 8 24, অর্থাৎ 27:8 হবে এর সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে, যে তৃতীয় যে পাত্র সেই তৃতীয় পাত্রে বা তৃতীয় মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত হবে 27:8। চলে আসো পরের কোশ্চেন, ইজি কোশ্চেন। এখানে বলেছে 15 এর 150% মানে 150/100 প্লাস 75-এর 75%, 75% কিন্তু তোমরা ডাইরেক্ট এইভাবেও লিখতে পারো 3/4, বা এইভাবেও লিখতে পারো, যে যেটা প্রসেস। আমি 3/4 লিখলে আমার সেটা একটু এক স্টেপ এগিয়ে থাকছি, কারণ এখান থেকে কাটাকুটি করলে 3 25 75, 4 2500 একই ব্যাপারই আসছে। এখান থেকে 0 0 কাটলো, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 2 10। তো এখান থেকে গুণ করলে 3 15 45 বাই এখানে 2, আর এইদিকে 3 75 কত হবে, 3 75 হবে 150, আর 75 মানে 225, 225/4। এখানে লসাগু হচ্ছে 4, এখানে গুণ করলে হবে 90 প্লাস 225, যোগ করো, যোগ করলে 5, 9 আর 2 11, 1 হাতে 1, 2 এর 1 3, 315/4 ভাগ করলে 4 7 28, 4 7 28, 3 5, 4 8 32, 3 3 থাকছে 0, তাহলে 4 7 28, 2 0 4 5 20, 78.75 অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এর বেতন বি এর বেতনের তুলনায় 25% বেশি, তাহলে বি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ কম। অ্যান্সার হবে 25% আছে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 20%, মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। কিভাবে হচ্ছে, এখানে দেখো বলেছে এর বেতন বি এর বেতনের তুলনায় 25% বেশি। তো বি এর বেতন আমি যদি 100 টাকা ধরি, তাহলে এর বেতন কি বলেছে, বি এর বেতনের তুলনায় 25% কিন্তু বেশি, তাহলে কত এর বেতন, এর বেতন 125 টাকা। এবার জানতে চাইছে বি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ কম, তাহলে এর বেতন নিচে বসাও, কত কম, 25 টাকা কম, কতর মধ্যে, 100-র মধ্যে বার করো, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে বার করো, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবে, 25 দিয়ে কাটো, 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে 20% কম বি এর বেতন এর বেতনের তুলনায়, তাহলে অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, রমেনের বেতন 10% হ্রাস পাওয়ায় তাকে আগের বেতনই দিতে গেলে বেতন শতকরা কত বৃদ্ধি করতে হবে। তো রতনের বেতন সাপোজ ধরো আগে ছিল 100 টাকা, এখন 10% হ্রাস যদি পায়, তাহলে এখন বেতন কত, 90 টাকা। এটা ছিল রমেনের আগের বেতন, এবং এখন বেতন কত, এখন বেতন 90 টাকা। আবার জানতে চাইছে এখন যদি 90 টাকা থেকে আমি যদি আবার তার বেতন 100 টাকা করি, তাহলে
তার বেতন শতকরা কত বৃদ্ধি করতে হবে। তো এখন বেতন কত, 90 টাকা। 100 টাকা করতে হলে তাকে আরো 10 টাকা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 90 টাকায় বৃদ্ধি করতে হবে 10 টাকায়, 1 টাকায় কত, 100 টাকায় কত পার্সেন্টেজ পেয়ে যাবে। এখান থেকে 0 0 কেটে গেল, 100/9, 100/9 মানে 11.1 অথবা এটাকে বলা হয় 11.11%, যেটা আছে অপশন সি তে, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি আজকের ক্লাসে কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই ইজি ছিল, এর আগে যে 4টে ক্লাস করিয়েছি তার তুলনায় অনেক ইজি কোশ্চেন ছিল আজকের ক্লাসে। আশা করবো প্রত্যেকে 25টা কোশ্চেন আগে নিজেরাই সলভ করতে পেরেছো। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।